গল্প উৎসর্গ লেখনীতে তানজিনা ইসলাম পর্ব ৬। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। মুস্তাফিজ খান সোফায় বসে আছেন, কোলে তার ল্যাপটপ, সামনে গোলাকার কাঁচ, টেবিলের উপর ধোয়া ওঠা কফি। অফিসের কোনো কাজে ব্যস্ত তিনি। আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছেন। মায়া তার সামনে সোফায় বসে আছে, মনোযোগ দিয়ে টিভিতে কার্টুন দেখছে ও। হঠাৎ কলিং বেলের আওয়াজে দুজনের মনোযোগে বিঘ্ন ঘটে। মায়া উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশের ব্যক্তিটিকে দেখে খুশিতেই আটকানা হয়ে মামুনি বলে চিল্লানি দিল। পরপর ঝাপটে জড়িয়ে ধরল তাকে। মিসেস রাফানা চৌধুরীও মিষ্টি হেসে জড়িয়ে ধরেন ওকে। মুস্তাফিজ খান উঠে দাঁড়ান। মাহেরা খান কিচেন থেকে বেরিয়ে আসেন। মায়া অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকে তার মামুনিকে। বাবা, মা মেয়ের এত ভালোবাসা, আমাকে তো কেউ চোখেই দেখছে না। রুয়ান চৌধুরীর মন খারাপের নাটক করে বলে উঠল। তার হাতে মিষ্টির প্যাকেট। মিছে মিছে রাগ করলেন রাফানা চৌধুরী। বললেন, এই, তুমি আমাদের মা মেয়েকে হিংসে করছো কেন? তুমি তো কালকেই এসেছো, তোমাকে আবার আলাদা করেই দেখতে হবে কেন? হ্যাঁ বাবাই, কালকেই তো তোমার সাথে কথা হলো, কিন্তু মামনিকে তো অনেক দিন পর দেখছি। মায়া, ছাড়ো তোমার মামনিকে, আগে তাকে বসতে তো দাও। মাহেরা খান এগিয়ে এসে বললেন। রাফানা চৌধুরীর সাথে কৌশলাদি বিনিময় করেন। মুস্তাফিজ খান রুয়ান চৌধুরীকে জড়িয়ে ধরেন। রুয়ান চৌধুরী মিষ্টির প্যাকেটগুলো মাহেরা খানের হাতে দেয়। দুজনকেই সোফায় বসতে দেওয়া হয়। রাফানা চৌধুরী মায়াকে নিজের পাশে বসালেন। মাহেরা খান কিচেনে ছুটলেন নাস্তা বানানোর জন্য। নাস্তার পর্ব শেষ করে রাফানা চৌধুরী কথা তুললেন। আসলে আমরা আজ এখানে এসেছি একটা বিশেষ কারণে। কী কারণ ভাবি? মাহেরা খান বললেন। রাফানা চৌধুরী মায়াকে জড়িয়ে ধরলেন। মৃদু হেসে বললেন, আসলে আমি রুদ্র আর মায়ার বিয়ের ডেট ফিক্সড করতে এসেছি। এত তাড়াতাড়ি? অবাক হয়ে বলল মায়া। কেন বাচ্চা, তুমি তো বিয়েতে রাজি, তাহলে সমস্যা কোথায়? না না, সমস্যা নেই, কিন্তু সামনে তো এক্সামের টেনশন করো না। এক্সাম তো বিয়ের পরেও দেওয়া যাবে। আর আমি জানি আমার মেয়ে এমনিতেই ভালো করবে। রাফানা চৌধুরী মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। মায়া মুচকি হাসে। মাহেরা খান কোমল স্বরে বললেন, ভাবি, আপনি বলেন, কখন বিয়েটা ঠিক করতে চাচ্ছেন? এই তো 4-5 দিনের মধ্যেই। মাহেরা খান অবাক হলেন, কপালে ভাঁজ ফেলে বললেন, ভাবি, কোনো সমস্যা হয়েছে? না মানে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? রায়ান চৌধুরী কিছু বলতে যাবেন, তার আগেই রাফানা চৌধুরী তাকে থামিয়ে দেন। ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, না, কোনো সমস্যা না, আমি একটু তাড়াতাড়ি মায়াকে নিয়ে যেতে চাচ্ছি, এর বেশি কিছু না। মুস্তাফিজ খান আর মাহেরা খান একে অপরের মুখের দিকে তাকান, একজন আরেকজনকে ইশারা করেন। কনফিউজ তারা এখনো। এতটা তাড়াহুড়ো কিসের? মায়া নিজেই বলল, মামনি, আমার মনে হচ্ছে তুমি আমাদের থেকে কিছু লুকাচ্ছ। সত্যি করে বলো তো, কি হয়েছে? আসলে রুদ্র বিয়েটা করতে নাকচ করে দিয়েছে, তাই তো? চমকে তাকালেন রাফানা চৌধুরী সহ সকলেই। এতগুলো হতভম্ব দৃষ্টি ওর দিকে আছড়ে পড়তেই থতমত খেল মায়া। চোখ পিটপিট করে তাকালো সকলের দিকে। রাফানা চৌধুরী হতবাক স্বরে বললেন, তুমি কিভাবে জানো? ও আমাকে নিজেই বলেছে, আর বলেছে আমি যাতে বিয়েটা না করি। ও আমাকে মেনে নিতে পারবে না। ওর এত বড় সাহস, ও তোমাকে এসব বলেছে? রাগী স্বরে বললেন রাফানা চৌধুরী। রুয়ান চৌধুরী তাকে শান্ত করার চেষ্টা করলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, রাফানা, শান্ত হও তুমি।
কি শান্ত হব, শুধুমাত্র তোমার জন্য। তোমার ছেলের এত বার বেড়েছে, লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছ। রুয়ান চৌধুরী অসহায় শ্বাস ফেললেন। এই মাসেলের চক্করে মাইনকার সিপাই পড়েছেন তিনি। দুটোই সমান জেদি। এক পলক মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মায়া, তুমি বলো তো, ওর কি কেউ আছে? হ্যাঁ আছে, ওর নাম আরশি। 2 বছর ধরে রিলেশনে আছে, তোমার ছেলে আর ও। কণ্ঠ খাদে নামিয়ে বলল মায়া। আমার পুত্রবধূ যদি কেউ হয়, তাহলে শুধু মায়াই হবে। অন্য কাউকে যদি আনে ও, তাহলে আমি ঘর ছেড়ে বেরিয়ে যাব, বলে দিলাম। অস্থিস্বরে বললেন রাফানা চৌধুরী। তুমি আগে শান্ত হও প্লিজ। উনাদের সামনে এসব কি করছো? রুয়ান চৌধুরী তড়িঘড়ি করে বললেন। মুস্তাফিজ খান এতক্ষণ নিশ্চুপ বসেছিলেন, সবার থেকে মনোযোগ দিয়ে শুনলেও একটা কথাও বলেননি। এবার তিনি মুখ খুললেন, গম্ভীর স্বরে আওড়ালেন, রুদ্র যদি এই বিয়েতে রাজি না থাকে, তাহলে আমাদের আর না আগানোই উচিত। ওর থেকে ওর ভালোবাসা কেড়ে নেওয়া ঠিক হবে না। এ কি বলছেন ভাইয়া? ওকে এতবার বলার পরও ও আরশির কথা একবারও বলেনি। যদি এতই ভালোবাসে, তাহলে আরশির কথা অবশ্যই বলতো। রাফানা চৌধুরী সাফাই দিয়ে বললেন। রাফানা চৌধুরী আর মুস্তাফিজ খান আলোচনা করছেন। তিনজন মানুষ মন দিয়ে তাদের কথা শুনছে। মুখে কুলুপেটে বসেছিল মায়া। মনটা খারাপ হয়ে গেছে ওর। ভীষণভাবে রাগ উঠছে। আর সব রাগ গিয়ে পড়ছে রুদ্রর উপর। এত করে বলার পরও ছেলেটা মানল না। সেই নিজের কথাই জারি রাখলো, নিজের জেদেই অটল থাকলো। একবার বিয়েটা কোনো মতে হোক, এর সব কিছুর সুদ তুলবে মায়া। মায়া হঠাৎই অপ্রত্যাশিত ভাবে বলল, রুদ্রকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব না বাবা। ডাইনিং রুমে যেন একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটল। সবাই অবাক চোখে তাকিয়ে রইল মায়ার দিকে। মায়া নির্বিকার, মুখটাকে বাংলার পাঁচের মতো করে বসে আছে। মুস্তাফিজ খান অবাক স্বরে ডাকলেন, মায়া। বাবা, তুমি তো আমার সব পছন্দের জিনিস না চাইতেও এনে দিতে আমাকে, তবে এখন কেন পিছু হটছো? ওর ভালোবাসা গুরুত্বপূর্ণ, আমার না? আমি ওকে শুধু পছন্দ করি না বাবা, ভালোবাসি। আমি ওকে চাই, নিজের করে চাই। কিন্তু ও যে আমায় চাই না। আমার কাছে এনে দাও তাকে বাবা। যদি এনে দিতে না পারো, তবে এই জন্মে আমার আর দ্বিতীয় কাউকেই বিয়ে করা হবে না। মায়া টলমলে চোখে চেয়ে বলে ওঠে, এসব তুমি কি বলছো প্রিন্সেস? মুস্তাফিজ খানের কাতর কণ্ঠস্বর। তোমার প্রিন্সেস তোমার কাছে কিছু চাইছে বাবা? আমি ওকে ছাড়া মরে যাব। সত্যি বলছি, ও আমাকে না চাইলেও আমাকেই বিয়ে করতে হবে ওকে। রাফানা চৌধুরী মায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। মায়া মাথা নিচু করে আছে। মাহেরা খানের বুকের মধ্যে কষ্ট হচ্ছে। মায়ার কোনো ইচ্ছেই তিনি কোনোদিন অপূর্ণ থাকতে দেননি। সব কিছু মুখ ফুটে চাওয়ার আগেই ওর সামনে হাজির করেছেন তারা। তবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই বুঝি দেওয়া হলো না মেয়েটাকে। মেয়েটা তার ভালোবাসা পাবে না, এই ভয়টাই তো পাচ্ছিলেন তিনি। রাফানা চৌধুরী নরম স্বরে বুঝিয়ে বললেন, তুমি চিন্তা করো না মায়া, রুদ্র বিয়ে করলে তোমাকেই করবে। বলছো? হুম, বলছি বাচ্চা। তাহলে ওর অমতেই বিয়েটা হবে। ওর মতামতের ধার ধারি না আমি। রুদ্রর অমতে কেমনে বিয়ে হবে? ওকে চিনো না তুমি? জানো না ওর জেদ? তোমার মাথায় কি চলছে বলো তো? রাফানা চৌধুরী চিন্তিত হলেন। আগে বলো, তোমরা সবাই আমার সাথে আছো তো? আমরা সবাই তোমার সাথে আছি মায়া। রুয়ান চৌধুরী আশ্বাস দিয়ে বললেন। বাবা। মায়ার ডাকে মুস্তাফিজ খান ওর দিকে ফিরে তাকালেন। নিশ্চুপ থাকলেন ক্ষণকাল।
ক্ষণকাল ভাবার পর বললেন, আমিও আছি, মেয়ের জন্য একটু কুটকাচালি না হয় করলাম। মায়া চোখের জল মুছে বাঁকা হাসে। রুয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওঠে, ঠিক আছে, আপাতত বিষয়টা ধামাচাপা দাও, আর ঘাটিও না ওকে। কয়েকদিন নিজের জেদের উপর অটল থাকো। আমাকে রিজেক্ট করা, তাই না? এমন কাহিনী করব না ও কোনোদিন জিততে পেরেছে বুঝি আমার সাথে। দুজন কপতি বসে আছে পার্কের একটি বেঞ্চে। মেয়েটির পরনে নীল রঙের শাড়ি আর ছেলেটির পরনে নীল পাঞ্জাবি। মেয়েটির কোলে মাথা রেখে ছেলেটি বেঞ্চে শুয়ে আছে। মেয়েটির হাতে বাদামের ঠুঙা, সন্তপর্ণে বাদামের খোসা ছাড়িয়ে ছেলেটির মুখে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। ছেলেটি মুখ নাড়িয়ে কিছু বলছে, হয়তো প্রেমময় বাক্য আওড়াচ্ছে প্রিয়তমার নিকট। মেয়েটিও তা শুনে খিলখিল করে হেসে উঠছে। ছেলেটি তা দেখে মেয়েটির চুল বাঁধা গাছটা ধরে টান দিচ্ছে। বিকেলের সময় মাথার উপর নীল আকাশ, সূর্য রশ্মি কিরণ দিচ্ছে কাঁচের ওপার থেকে। দুজনের দিকে এক দৃষ্টে চেয়ে আছে রুদ্র। মুখে তার হাসি লেফটানো। মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে। তার পরনে অফিসের ফর্মাল পোশাক। সামনের টেবিলে ধোয়া ওঠা গরম কফি। কয়েকদিন হলো বাবার অফিসে জয়েন করেছে সে। পড়াশোনার পাশাপাশি অফিসের হাল ধরারও চেষ্টা করছে। অফিস থেকে ফেরার পথে পার্কে কিছুক্ষণ সময় কাটাতে চেয়েছিল। পার্কে সব কপতি, অনেকেই তাদের বাচ্চা নিয়েও পার্কে ঘুরতে এসেছে। তাই পার্কের পাশের রেস্টুরেন্টে বসে কফি অর্ডার দিয়েছিল। আর তখনই চোখ পড়ে দুজন কপতির দিকে। মাঝে 2 দিন কেটে গেছে। অবাক করা বিষয় হচ্ছে, তার মা বাবা এই 2 দিনে একবারও বিয়ের কথা তুলেনি। তার যে মা বিয়ে নাকচ করার ফলে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, সেও বিয়ের কথা বলেনি। মায়াও কেমন জানি ব্যবহার করছে। এই 2 দিন ভার্সিটিতে দেখা হয়েছিল। মায়া কেমন যেন ইগনোর করছিল তাকে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে। ও মায়ার ফিলিংস বুঝে, কিন্তু মায়াকে নিজের জীবনের সাথে জড়াতে ভয় হয়। যদি কোনোদিন মনের অজান্তেই কষ্ট দিয়ে ফেলে, সেই ভয়। বিয়ে ভালোবাসার চক্করে যদি ওর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, রুদ্র সহ্য করতে পারবে না। এই বন্ধুত্ব সব কিছুর ঊর্ধ্বে। রুদ্র কফির কাপে চুমুক দেয়। রুদ্র, আরশির ডাকে দৃষ্টি তুলে তাকালো রুদ্র। আরশি বসে আছে ওর সামনের চেয়ারে। রুদ্র মিষ্টি হেসে বলল, হুম, থ্যাঙ্কস এত ব্যস্ততার মাঝেও দেখা করতে আসার জন্য। আসলে কতটা অনেক আর্জেন্ট ছিল, না বলা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। বলো, কি বলবে? আমার কথা তোমার মা বাবাকে কখন বলবে? অবাক হয়ে তাকালো রুদ্র। এই প্রথমবার আরশি এই কথাটা বলল। নয়তো ওরা রিলেশনে আছে 2 বছর হতে চলল। আরশি কখনোই বিয়ে করার কথা বলেনি ওকে। রুদ্র বিভ্রান্ত স্বরে আওড়ালো, হঠাৎ এই কথা? কোনোদিন তো বলনি তুমি। কোনোদিন বলিনি বলে আজ বলছি। বিয়ের বয়স হয়েছে আমাদের। তুমিও অফিসে জয়েন করেছো। আম্মু একবার তুলেছে বিয়ের কথা। আমি তোমার কথা বলেছি। আম্মু আব্বুর আপত্তি নেই। তুমি তোমার মা বাবাকে জানাও। রুদ্র চুপ থাকলো ক্ষণকাল। মাথা নিচু করে দৃষ্টি রাখলো টেবিলে। এই কথাটা রাফানা চৌধুরীর কানে গেলেই ওর আম্মাজান ঘর থেকে বের করে দিবে ওকে। বিয়ে করার চত্বরে উপরের একমাত্র ছাদটাও হারাতে হবে রুদ্রকে। মায়াকে বিয়ে করবে না বলেছিল, তাতেই যে রণচণ্ডী রূপ ধারণ করেছে। আরশিকে বিয়ে করার কথা বললে কী যে হবে তা ভাবতেই রুদ্রর গায়ে কাঁটা দেয়।
শুনেছিল মায়ার জন্মের সময় যে কেবিনে মায়ার জন্ম হয়েছিল সেই কেবিনেই দুজনের বিয়ে ঠিক করে রেখেছিল ওদের পরিবার। কোনোদিন এই কথাটা শোনানো হয়নি ওদেরকে। হয়তো পড়ালেখায় এফেক্ট পড়বে তাই। শোনালেই ভালো হতো বোধহয়। রুদ্র মায়াকে ওই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারতো, এতগুলো রিলেশন করতো না। বাট মেয়েটাকে যে ও বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কোনো দিন কিছুই ভাবতে পারেনি। এমনকি রিলেশনগুলোও জাস্ট টাইম পাস করার জন্যই করেছিল, বিয়ের জন্য না। আরশিকে কি করে বোঝাবে এটা? হাজারো মিথ্যের মাঝে এটাই সত্যি। আরশির জন্য ওর সফট কর্নার জেগেছে, বাট সেটা বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আরশি আবার ডাকলো ওকে। রুদ্র তাকালো ওর দিকে, নম্র স্বরে মিথ্যে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা, আম্মুকে বলবো। ঠোঁট বিস্তীর্ণ করে হাসলো আরশি। রুদ্র কথাটা আকুপাকু মন নিয়ে বলেছে। ও জানে ওর মা মানবে না, দরকার হলে ত্যায্য করবে ওকে, তবুও মায়া ছাড়া আর কারো শুনবে না। তবুও কেন যেন মিথ্যে বলল ও। আরশির হাসি দেখে মনে হলো ভাগ্যিস মিথ্যে বলল, নয়তো মেয়েটা মুখ কালো করে ফেলতো। রুদ্রর ভালো লাগতো না জিনিসটা। আরশি কফির কাপে চুমুক দিয়ে বলল, এই কথাটা কদিন ধরে বলার জন্য পিছু পিছু ঘুরছি তোমার, জানো, কিন্তু কোনো মতেই সুযোগ হয়ে উঠছিল না। কেন সুযোগ হচ্ছিল না কেন? ভার্সিটিতে তো প্রতিদিনই দেখা হয়। দেখা হলেই বা কি, তোমার সাথে কথা বলা যায় সেখানে, হাই হ্যালো পর্যন্ত করা যায় না তোমার বন্ধুগুলোর জন্য। খালি টেনে টেনে নিয়ে যাই তোমাকে। তুমি তো ওদের বলো না কিছু। মাঝে মাঝে বড্ড রাগ হয় আমার। আক্রোশ নিয়ে বলল আরশি। এবারে মুখের হাসি গায়েব হলো রুদ্রর। কিছুটা গম্ভীর হয়ে বলল, আমার বন্ধুদের নিয়ে কিছু বলবে না আরশি। ওরা আমার একটা পরিবার, আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কনসার্ন হয় আমার জন্য। ওদের কিছু বলার ক্ষমতা আমার নেই। আরশি দেখলো পরিস্থিতি বিগড়ে যাচ্ছে, রুদ্রর মন খারাপ করে দিচ্ছে ও। তাই কথা ঘোরানোর জন্য আমতা আমতা করে হেসে বলল, আচ্ছা আচ্ছা, বলবো না, অন্য কিছু বলো। সব ভালো তো? কথা বলছিল দুইজন, হঠাৎই টেবিল কাঁপিয়ে রুদ্রর মুঠোফোনটি বেজে উঠল। রুদ্র ফোন হাতে নেয়, নাম্বার দেখতেই হাসলো ও। মায়া কল করেছে। এই মেয়ে তার উপর রাগ করে 2 দিনের বেশি থাকতে পারে না। রুদ্র কল রিসিভ করে কৌতুক মিশ্রিত স্বরে বলল, শেষমেশ তো কল দিতেই হলো আমাকে। রুদ্র, তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়, তড়িঘড়ি করে বলল মায়া। রুদ্র হকচকিয়ে যায় মায়ার কণ্ঠ শুনে। উদ্গ্রীব স্বরে বলল, কি হয়েছে? তোর গলা এমন লাগছে কেন? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, কিন্তু বাবাইয়ের কি জানি হয়েছে। আব্বুর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু এখন নাকি খারাপ লাগছে। তুই তাড়াতাড়ি আয়, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি। মায়ু, আমার বাবার কি হয়েছে? হ্যালো, হ্যালো। রুদ্র ফোন সামনে এনে দেখলো মায়া কল কেটে দিয়েছে। আরশি অবাক দৃষ্টিতে দেখছিল ওকে। রুদ্র ফোন রাখতেই উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে? বাবা, বাবা অসুস্থ হয়ে পড়েছে আরশি, আমাকে যেতে হবে। আরশিকে কিছু বলার সুযোগ না দিয়েই উঠে দাঁড়ালো রুদ্র। তাড়াহুড়ো করে বিল পে করে হন্তদন্ত হয়ে বেরোলো ক্যাফেটেরিয়া ছেড়ে। আরশি বলতে যাচ্ছিল, বিল দিতে হবে না, আমি দিব। বলতে যাচ্ছিল আরও অনেক কিছুই, তবে সেই সুযোগ দিল না রুদ্র। আরশিও ছুটল ওর পিছু পিছু। গাড়িতে বসে সাই করে ছুটে চলে গেল রুদ্র। আরশি মন খারাপ করে দাঁড়িয়ে রইল ক্যাফের সামনে। খু ডাকছে মনে, মনে হচ্ছে খারাপ কিছু হবে।
ও হারিয়ে ফেলবে ওর ভালোবাসাকে।